দর্শক, কিছুদিন হলো আমরা কিন্তু মাত্র পার করে আসলাম ঈদ উল ফিতর, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। বছরে এই দুটি উৎসব, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুটি বড় উৎসবেই ঢাকার বাইরে যাওয়া আসা হয় কিন্তু অনেক লোকেরই। অনেকেই যানবাহনে যাতায়াত করার সময় দুর্ঘটনার শিকার হন। এখন কিন্তু পত্রপত্রিকা খুললেই আমরা দেখতে পাই কিছু না কিছু কারণে দুর্ঘটনা ঘটছে এবং আহত হচ্ছেন অনেকে। হাত পার সাথে কিন্তু মুখেও অনেক সময় দেখা যাচ্ছে আঘাত পাচ্ছে, মুখের হাড় ভেঙে যাচ্ছে এবং সেই আঘাত নিয়ে অনেক দিন থাকছেন এবং সুস্থ হতেও অনেক দেরি হচ্ছে। এই সময়গুলোতে কোথায় যাবেন বা কোন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার মুখের ভাঙা হাড়টি সঠিকভাবে যত্ন সহকারে আপনি নিরাময় করবেন, দর্শক সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, দুর্ঘটনায় পড়লে মুখের হাড় ভেঙে গেলে কি করবেন এবং মুখের ক্যান্সার কেন হয় বা হলেই বা কিভাবে নিরাময় করা যায়, সেই সব বিষয় নিয়ে কথা বলবো আজকে। এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ আব্দুর রব, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, মেমোরি ডেন্টাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। নেক্সাস টেলিভিশনের সবাইকে, দর্শকদেরকে আমি জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের আলোচনায় শরিক হবেন। আপনার মুখে নানা রকম সমস্যা নিয়ে বা যদি কখনো আঘাত পেয়ে থাকেন সে বিষয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারেন আমার বিশেষজ্ঞ চিকিৎসককে। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি প্রশ্ন করবেন সেই নাম্বার থেকে। আর এই অনুষ্ঠানটি কিন্তু একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এবং কমেন্ট সেকশনে প্রশ্নও করতে পারেন, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো। স্যার, চলে যায় আজকের মূল অনুষ্ঠানে, যেখানে স্যার আমি শুরু করলাম যে এই যে আমরা ঈদ উল ফিতর মাত্র পার হয়ে এসেছি, এরপরে কিন্তু ছোটোখাটো বা বড় ধরনের নানা রকম সড়ক দুর্ঘটনা আমরা দেখছি, যার কারণে আমাদের হাসপাতালেও কিন্তু অনেক রোগীরা আসছেন মুখের বা চোয়ালের হাড় ভেঙে যাচ্ছে। আসলে এই ধরনের রোগীদের চিকিৎসা পদ্ধতিটা কেমন হয় সে বিষয়টা একটু জানবো। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। বিশেষ করে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের দেশের সড়ক ব্যবস্থা এখনও পর্যন্ত অনেক উন্নত হয়নি, স্পেশালি আমাদের রুরাল এরিয়াতে। বাট শহরে অনেকটা ঠিক আছে, বাট কিন্তু যখন ঈদের সময় বা বিভিন্ন সময় যখন দূর দূরান্তে আমাদের যাত্রীরা যাতায়াত করে, তারা বিভিন্ন ধরনের যানবাহনে অংশগ্রহণ করে, যখন আঘাতপ্রাপ্ত হয় সবচেয়ে বড় সমস্যা হলো সঠিক সময় সঠিক চিকিৎসা অনেক সময় আমরা পাই না। স্পেশালি যখন সাপোজ আমাদের প্রত্যন্ত অঞ্চলে থানা এলাকার উপজেলা লেভেলে যখন চিকিৎসা পদ্ধতি যদিও অনেকটা উন্নত হয়েছে, তারপর সঠিক সময় চিকিৎসা পেলে আমাদের অন্যান্য শরীর অন্যান্য অংশের মতো মুখমণ্ডলে যে আঘাতপ্রাপ্ত হয় সেটা চিকিৎসা সঠিক সময় হওয়া জরুরি। এবং আমি যেটা অনুরোধ করব, আমাদের যারাই আঘাতপ্রাপ্ত হয় তারা যেন সরাসরি প্রথম যে কোনো হসপিটালে যাওয়ার পরেই তাদের মাথার মধ্যে একটা যেন থাকে আমাদের ওরাল এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিশেষজ্ঞের কাছে যত তাড়াতাড়ি পৌঁছতে পারবে তত তাড়াতাড়ি তারা চিকিৎসা পাবে। তাতে করে তাদের চিকিৎসা, আর্লি চিকিৎসা যেটা বলে প্রাথমিক চিকিৎসার সাথে তারা ভালো চিকিৎসা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আদারওয়াইজ তাদের এই চিকিৎসাটা অনেক দেরি হলে তাদের মুখমণ্ডলের অনেক ধরনের দীর্ঘমেয়াদী সমস্যা থেকে যেতে পারে। স্যার, সড়ক দুর্ঘটনা হলে তো সাধারণত নানাভাবেই তারা ক্ষতিগ্রস্ত হয়, হাত পায়ের তো হাড় তো ভেঙেই যায়, তার সাথে মুখের আসলে কোন কোন জায়গাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে? হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের মুখমণ্ডলটা আমরা মাথার চোয়ালের নিচ থেকে আরম্ভ করে চিবুক পর্যন্ত, এখানে যে আমাদের অনেকগুলো হাড় আছে, প্রায় 14টা হাড়ের সমন্বয়ে এখানে এই চোয়ালটা মুখমণ্ডল গঠিত হয় এবং এর সাথে সাথে মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারে। এখন যখনই সাধারণত আমাদের মুখের পার্টটা সবসময় এক্সপোজ পার্ট থাকে, কোনো গাড়ির সিটের দিকে বসে থাকে অথবা মোটরসাইকেলে থাকে, সরাসরি আঘাত পড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে চোখের উপরে নিচে হাড়, নাকের হাড়, উপরের চোয়াল, নিচের চোয়ালের কানের কাছে নিচে হাড়, উপরের চোয়ালের হাড়, এগুলো সবগুলো ভেঙে যেতে পারে। সুতরাং সেই মুহূর্তে সঠিক সময় দ্রুত চিকিৎসার দরকার। স্পেশালি আমাদের মুখমণ্ডলের হাড়গুলো আমাদের অনেকগুলো ভাইটাল স্ট্রাকচার, যেমন ব্রেনের কাছে এবং চোখের কাছে, কানের কাছে, যার জন্য সঠিক সময় চিকিৎসা না হলে
এগুলোর সাথে সাথে অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। আচ্ছা স্যার, শরীরের অন্য কোনো অংশে যখন আঘাতপ্রাপ্ত হয় সেই জায়গাগুলো তো আমরা বুঝতে পারি যে জায়গাটা ফুলে গেছে বা রক্ত জমাট হয়ে গেছে বা হাড় অনেক সময় ভেঙে বেরো হয়ে গেল। যদি অন্য কোথাও যদি না ব্যথা পায় বা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, শুধু মুখে আঘাত পেল, সেক্ষেত্রে আসলে কি কোনো লক্ষণ বা বাইরে থেকে তাকে দেখলে কি বোঝা যাবে যে তার মুখে আসলে কোথাও ভেঙে গেছে বা কোনো হাড় আঘাতপ্রাপ্ত হয়েছে? হ্যাঁ, অবশ্যই বোঝা যাবে। যদি বেশি করে আঘাতপ্রাপ্ত হয় তাহলে একটা কাটা দাগ থাকতে পারে, কোনো জায়গায় ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, চোখের আশেপাশেটা অনেকখানি ফুলে যেতে পারে, চোখের ভিতরে লাল হয়ে যেতে পারে, নাক দিয়ে রক্ত পড়তে পারে, মুখ দিয়ে রক্ত পড়তে পারে। মুখের হাড় ভেঙে যাওয়ার এক ধরনের মুখের একটা লক্ষণ এগুলো। আচ্ছা স্যার, আমরা একটা ছবি দেখতে চাই স্যার। হ্যাঁ, এই রোগীটা আসলে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আমার একজন পুরনো রোগী, সে সড়ক দুর্ঘটনায় পড়েছে। কিছু দেখতে পেয়েছি যে ওনার এই জায়গাগুলো কিছু ফুলে আছে এবং লাল হয়ে আছে এবং একটা এক্সরে দেখা আছে। এক্সরেটা যদি একটু বুঝিয়ে বলতেন আমাদের। এখানে আসলে এই পেশেন্টটা আসলে আঘাতপ্রাপ্ত হয়েছিল উপরের চোয়ালে, চোখের উপরে এবং নিচে এবং আঘাতপ্রাপ্ত হয়েছিল। অনেকগুলো হাড় তার ভেঙে গিয়েছিল। আমরা তাকে পেশেন্টকে পেয়েছিলাম আসলে 4-5 দিন পরে। আমি যার জন্য অনেকদিন পরে আমি মুখটা একটু শুকিয়ে গিয়েছিল, বাট তারপরে তাকে আমরা চিকিৎসা করেছি। যেহেতু এখানে একটা টেলিভিশন চ্যানেল সব দেখাচ্ছি না, বাট এই পেশেন্টটাকে আমরা চিকিৎসা করেছিলাম। মুখের ভিতরে একটা দীর্ঘমেয়াদী প্রায় 5-7 ঘন্টা লেগেছিল অপারেশন করতে করে। রোগীটা সম্পূর্ণ এখন সুস্থ, এখন আমার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ। আপনার নিচের চেহারা দেখলে বুঝতে পারবেন, যদি হাস্যোজ্জ্বল চেহারা, যদিও আমরা মেডিকেল এথিক্সের কারণে চোখটা আটকে দিয়েছি, বাট খুব সুন্দর। এখানে আমরা যে এক্সরেটা দেখছি সেখানে ভাঙা অংশগুলো চোখের আশপাশে। তো এই যে চোখের আশপাশের হাড়গুলো ভেঙে গেছে, এতে কি চোখের কি কোনো সমস্যা হয়? হ্যাঁ, অনেক ক্ষেত্রে চোখের সমস্যা হয়। চোখের নিচের হাড় যদি ভেঙে যায়, সে চোখের দেখতে অসুবিধা হবে, অত দুইটা ভিউ দেখবে, যাকে ডাবল ভিশন বলি। তো চোখের পাশের হাড়টা ভেঙে যায়, চোখটা নিচে নেমে যেতে পারে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা, সঠিক সময় চিকিৎসা না হলে এমনও দেখা গেছে পেশেন্ট অন্ধ হয়ে যেতে পারে। কারণ চোখটা আস্তে আস্তে শুকিয়ে যায়, চোখের ভিতরে নার্ভ আছে, রক্ত জমাট বেঁধে চোখের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং অপারেশন করার পরে তো এই ধরনের সমস্যা থেকে তো সাধারণতভাবেই তো সুস্থ হয়ে যায়। অবশ্যই অপারেশন করার পরে এই ধরনের সমস্যা থেকে দূর হয়ে যাবে, চোখের সমস্যা। যদি একটু পরের ছবিটা দেখি, হাড় ভাঙার তো আরো ধরন থাকে, তখন কি স্যার হাড়ের সাথে কি দাঁতও ভেঙে যায়, এরকম কোনো হিস্ট্রি কি আছে? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এই ছবিটা দেখার আগে আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই যে প্রশ্নটা আপনি তুললেন যে দাঁত, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস দাঁত। কারণ বাংলাদেশে যখন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ছিল না, বেশ অনেক বছর আগের কথা, তখন আমাদের এই সাধারণত অর্থোপেডিক ডাক্তাররা এই চিকিৎসাগুলো করতেন বা সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসা করতেন। তখন তারা যেটা করেছেন, কিন্তু সমস্যার যেটা থেকে তারা মুখের হাড়ের ভাঙা সে দাঁতের একটা সরাসরি সম্পর্কিত আছে। দাঁত ভেঙে যায়, দাঁতের চোয়াল ঠিক মতো মিলে না, যেটা আমাদের হয় যে সঠিক চিকিৎসা না হয়, দাঁত উপরে চোখ না মিললে কিন্তু খেতে পারবে না পেশেন্ট, দীর্ঘমেয়াদী সারা জীবন অনেক কষ্টে থাকবে পেশেন্ট, খেতে পারবে না। আমরা এই ছবিটা নিয়ে যদি একটু, এই ছবিটা একটা খুবই পেশেন্ট অ্যাকচুয়ালি বুলেট ইনজুরি হয়েছিলেন, বুলেট ইনজুরির মাধ্যমে পেশেন্টের, আমরা একটা বুলেটের মনে ছবিও দেখতে পাচ্ছি, ছবি আছে বুলেটটা। এটা আমরা বুলেট ইঞ্জুরি হওয়ার কারণে নিচের চোয়ালের হাড়টা অনেকগুলো অংশে ভেঙে গিয়েছিল। তো আমরা বুলেটটাও বের করেছি এবং সাথে চোয়ালটা জোড়া লাগিয়ে দিয়েছি। এবং পেশেন্টটা আসলে একজন বিদেশি পেশেন্ট ছিল বাংলাদেশের। আমি মেট্রো রেল ইঞ্জিনিয়ার ছিলেন, একটা দুর্ঘটনার কারণে সে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, বুলেট ইঞ্জুরি। তাকে চিকিৎসা করার পরে সে এখন সম্পূর্ণ সুস্থ। সুতরাং এটাও একটা কারণ, বুলেট ইঞ্জুরিও পেশেন্টের মুখমণ্ডলের ট্রমার একটা প্রধান অনাব্দ একটা। বাংলাদেশে কম হলেও বিদেশে বুলেট ইঞ্জুরির কারণে অনেক ধরনেরই চোয়াল ভেঙে যেয়ে থাকে। কিন্তু স্যার আমরা জানি যে মুখের আশেপাশে বা মাথার কোথাও যদি বুলেট ইঞ্জুরি হয়, সেক্ষেত্রে তো প্রাণ না থাকারই কথা, কিন্তু সেক্ষেত্রে মুখের চোয়ালে যদি কোথাও আটকে যায়, সেক্ষেত্রে কি এই ধরনের কোনো আশঙ্কা থাকে? পেশেন্ট একটু লাকি, পেশেন্টের বুলেটটা একটু উপরের থেকে চলের দিকে লেগেছিল, চল থেকে লেগে নিচের দিকে চলে গেছিল। যদি ডিরেকশন উপরের দিকে থাকতো তাহলে হয়তো অনেক রিস্কি থাকতো, ব্রেনের কাছে চলে গেলো, যার জন্য খুবই চলের খুবই কাছে বুলেটটা আটকে ছিল, যার জন্য পেশেন্টের প্রাণের কোনো ক্ষতি হয় নাই। আমরা বুলেটটা সহজেই রিমুভ করতে পেরেছি, সিটি স্ক্যানের কাছে ছিল, রিমুভ করতে পেরেছি আগে আমরা। অনেক ধন্যবাদ। আমরা পরের ছবিটাতে যদি একটু চলে যাই, এখানে কিন্তু আমরা দেখছি স্যার নিচের চলও একটু ভাঙা একটা অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা উপরের চল নিচের চল, এটাকে বলি আমরা পুরা মুখমণ্ডলের ফ্র্যাকচার যাকে বলে একটা, যার জন্য এটা আঘাতটা সরাসরি মুখের মধ্যে লেগে গেছিলো। এটা একটা রোড অ্যাক্সিডেন্ট ছিল, যার জন্য পেশেন্ট খুব কষ্টে ছিল। যখন আমি ছবি দেখাচ্ছি না এগুলো, প্রথম যখন পেশেন্ট আমাদের কাছে আসে, তো পেশেন্টের
কয়েকদিন পরে আসার জন্য সে কয়েকদিন খেতে পারতো না। তার উপরে চোয়াল, নিচের চোয়াল, সব ধরনের চোয়ালই তার ভাঙা ছিল। একটু দেখা যাচ্ছে উপরে দেখতে পাচ্ছেন পেশেন্টের মুখমণ্ডলটা অনেকখানি ফুলে গেছে, অনেক ফুলে গেছে পেশেন্ট। এবং এটাও আমি যখন রিসিভ করেছি প্রায় 4 ডেতে, তার আগে আরও ফোলা ছিল পেশেন্টটাকে আমরা কমার পরে, যার জন্য আমরা এটাকে দীর্ঘমেয়াদী অপারেশন ছিল, 1 সিটিং করেছি। আমাকে অনেকগুলো স্ক্রু প্লেট দিয়ে আমাকে পেশেন্টকে ঠিক করতে হয়েছে, বাট আলটিমেটলি পেশেন্টটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। নিচের ডান দিকের চেহারাটা দেখলে বোঝা যায় অপারেশনের প্রায় 6 মাস পরের ছবিটা। আচ্ছা স্যার, হাত পা ভেঙে গেলে তো অনেক সময় আমরা প্লাস্টার করে রাখার ধরন দেখতে পাই। এটা এক ধরনের চিকিৎসা, যে প্লাস্টার করে 6 সপ্তাহ বা 4 সপ্তাহ রেখে দিচ্ছি, আস্তে আস্তে হাতটা জোড়া লাগছে। মুখের কি এরকম কোনো পদ্ধতি নেই, নাকি সরাসরি এরকম অপারেশনেই যেতে হয় সবসময়? না, সবসময় যেতে হয় না। যদি সামান্য কারণে সামান্য আঘাতপ্রাপ্ত হয়, মুখের চোয়াল ঠিক থাকে, উপরের চোয়াল নিচের চোয়াল ঠিক মতো কামড় দিতে পারছে, সেক্ষেত্রে অনেক সময় নন অপারেটিভ টেকনিকে আমরা যেতে পারি। উপরের চোয়াল নিচের চোয়াল আমরা যেমন আগের দিকে প্রথম দিকে যখন পৃথিবীতে যখন অপারেশন ছিল না, তখন চোয়ালটা বেঁধে দেওয়া হতো, উপরের চোয়াল নিচের চোয়াল। এখনও এই পদ্ধতি সারা পৃথিবীতেই চলমান আছে। অনেক সময় উপরের চোয়াল এবং নিচের চোয়াল এসে দাঁতের মাধ্যমে বেঁধে দিলে অনেক সময় পেশেন্ট হিল হয়ে যায়, ভালো হয়ে যায় পেশেন্ট। অনেক ক্ষেত্রে আমরা লিনিয়ার ফ্র্যাকচার, যেটা নন ডিসপ্লেস ফ্র্যাকচার, আমরা উপরের চোয়ালের ক্ষেত্রে বিশেষ করে আমরা অনেক সময় ফ্র্যাকচার করি না, আমরা পেশেন্টকে কনজারভেটিভ মেথডে চিকিৎসা করতে পারি। পেশেন্টকে অ্যাডভাইস দিই সফট ডায়েট, নরম খাবার খাবে, তরল খাবার খাবে, সেক্ষেত্রে অনেক ফ্র্যাকচার আমরা ভালো হয়ে যায়। সেক্ষেত্রে খাওয়া দাওয়া করা তো খুবই কষ্টকর হয়ে যায়, কিভাবে খাওয়া দাওয়া করে? সেক্ষেত্রেই আমরা নল দিয়ে খেতে পারি, অনেকে সাইড দিয়ে আসলে চোয়ালের ফিরে খাবার থাকে খেতে পারে। সেই জন্য আমরা ইয়াং অবস্থায় এটা অ্যাভয়েড করতে বলি। শান্ত চোয়ালে যদি সম্ভব হলে, যদি পসিবল হয়, তাহলে আমরা অবশ্যই অপারেটিভ প্রসিডিউরে যেতে বলি যদি ফ্র্যাকচার থাকে। আচ্ছা, আমরা যদি পরের ছবিটা একটু যাই। এখানে একটা ছবি স্যার, কয়েকটা জায়গায় দেখতে পাচ্ছি যে আপনি অপারেশন করেছেন। কানের এই পাশেও একটা অপারেশনের মতো দেখা যাচ্ছে যে হাড় ভেঙে গেছে। এই জায়গাটা যদি একটু বলেন। এই পেশেন্টটা আসলে আঘাতটা লেগেছিল তার অ্যাকচুয়ালি তার সামনের চোয়ালে, নিচের চোয়ালে আঘাত লেগেছিল। কিন্তু এখানে আঘাত লাগানোর কারণে উপরের কন্ডাইল যেটা বলি আমরা, জয়েন্ট, আমাদের বাংলা ভাষায় যেটা বলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এখানে নিচে হাড় থাকে, সে হাড়ের 2টা অংশে ভেঙে গিয়েছিল এবং নিচের চোয়ালে ভেঙে গিয়েছিল, যার জন্য 3টা জায়গায় ভেঙে যাওয়ার জন্য পেশেন্টের খাওয়া দাওয়া খুব অসুবিধা হচ্ছিল। সুতরাং এই নিচের চোয়ালের অংশের সাথে সাথে কানের নিচের অংশ আমাদের জোড়া লাগাতে হয়েছে, যাতে করে পেশেন্ট ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে যে সামনের দিকে যে আমরা দেখছি যে ছোট ছোট প্লেটগুলো বসানো আছে তার চোয়ালটাকে আটকানোর জন্য, এটা কি সারা জীবনই কি এটা মুখের ভিতর লাগিয়ে রাখতে হয়, নাকি একটা পর্যায়ে গিয়ে সেটা আবার বের করে ফেলা প্রয়োজন হয়? আসলে বাংলাদেশের কনটেক্সটে আমরা 2 ধরনের প্লেট ইউজ করি। স্পেশালি যদি টাইটানিয়াম প্লেট, যেটা দামি প্লেট, যেগুলো প্লেটগুলো সাধারণত না খুললে চলে, বিকজ ওই প্লেটগুলো এমআরআই কম্পেটেবল বা ওইটা নিয়ে সারা জীবন থাকতে পারে। আর স্টেনলেস স্টিল প্লেট নিয়েও অনেকে সারা জীবন থাকতে পারে যদি না কোনো ইনফেকশন হয়। একটা সার্টেন পার্সেন্টেজ প্লেট রিজেকশন হয়, নিজস্ব বডি এটাকে রিজেকশন করতে পারে। এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে আমরা অনেক সময় খুলে দিই। সেক্ষেত্রে আমাদের 1 বছর পরে, 9 মাস থেকে 1 বছর পরে আরেকটা সার্জারি করতে হয় খোলার জন্য। আর যদি কোনো কমপ্লিকেশন না হয়, তাহলে আমরা সারা জীবন থাকলেও কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি হয় না। আমরা যদি একটু পরের ছবিতে যাই, অনেক সময় স্যার দেখি যে এই দুর্ঘটনা ছাড়াও অনেক সময় ছোট শিশুরা কোথাও যে পড়ে গেলে চোয়াল ভেঙে যায়, কিন্তু অনেক সময় সেই ক্ষেত্রে তাদের ট্রিটমেন্টও কি এরকম করে স্যার জোড়া লাগানো হয় বা অপারেশন করে জোড়া লাগাতে হয়, এরকম কি? ছোট বাচ্চাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটু আমরা ডিফারেন্ট পদ্ধতি অবলম্বন করি। স্পেশালি বিশেষ করে তাদের পক্ষে তো অনেক ধরনের দাঁত থাকে, দুধ দাঁত থাকে, তারপরে স্থায়ী দাঁত থাকে, সেখানে আমাদের মতো বড় অপারেশন করা সম্ভব না। অবশ্যই তাদেরকে মানে অজ্ঞান করে আন্ডার যেই অপারেশন করতে হয়, বাট ভিন্নটা ডিফারেন্স। আমরা অনেকভাবে মাপ নিয়ে একটা প্লেট বানিয়ে দিই, যাতে করে ভিতরের দাঁতগুলো ক্ষতিগ্রস্ত না হয়, স্থায়ী দুধগুলো, সেভাবে আমরা মানে পেশেন্টকে অপারেশন করতে পারি। আচ্ছা স্যার, এটা যদি একটু শুনি। এই পেশেন্ট একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এবং 2টা জায়গায় ভেঙে গিয়েছিল। নিচের চোয়ালে ভেঙেছে, উপরে চোয়ালও কিছু অংশ ভেঙেছে। উপরে চোয়ালের দেখতে পাচ্ছেন আপনার ডান দিকে, এবং নিচের চোয়ালের 2 দিকে ভেঙে গিয়েছিল। পেশেন্ট মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। এই পেশেন্টটাকে আমরা চিকিৎসা খুব দ্রুত করতে পেরেছি। বলতে পারি আমরা যেদিন তার ভেঙেছিল আমরা ওই দিনই অপারেশন করেছিলাম আমরা। পেশেন্টটা সরাসরি এসেছিল আমাদের কাছে, আমরা ইনিশিয়ালি স্টেবল করার পরে ওই দিনই অপারেশন করে দিয়েছিলাম, যার জন্য পেশেন্ট দ্রুত ভালো হয়ে গিয়েছিল। দেখে তো মনে হচ্ছে খুবই অল্প বয়সে একজন মানুষ, এবং তাদের এই ধরনের অল্প বয়স যাতে থাকে তাদের কি খুব দ্রুত তারা সুস্থ হয়ে যান এমন কিছু? অবশ্যই,
কারণ একটা সমস্ত কিছুই তারা অপারেশনের ধকল, জিয়ে ধকল, তারপরে পিছনের হাড় জোড়া লাগার র্যাপিড রেটটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সব কিছু ঘাটা শুকিয়ে যায়, চোয়ালে সব ক্ষেত্রেই তারা দ্রুত সুস্থ হতে পারে। আচ্ছা স্যার, আপনি বারবার এক কথা বলছিলেন যে এই অপারেশনগুলো অনেক সময় লাগে, প্রায় 7-8 ঘন্টাও লেগে যায় অনেক সময়। তো 7-8 ঘন্টা ধরে যখন একটা অপারেশন করা হয় তাহলে তো এই অপারেশনগুলো খরচের পরিমাণও অনেক বেড়ে যায়, তাই না? হ্যাঁ, এটি আসলে আমাদের দেশে এখন পর্যন্ত একটু প্রবলেম। সরকারি হসপিটালগুলো সব জায়গায় এরকম বড় অপারেশন করার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। শুধুমাত্র ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং কম্বাইন্ড মিলিটারি হসপিটাল মানে সিএমএইচ মিলিটারি ডেন্টাল সেন্টার, এবং এছাড়াও আজকাল অন্যান্য পুরনো মেডিকেল কলেজগুলোতেও চালু হয়েছে অপারেশনগুলো, জেলা শহরে চালু হয়েছে। এবং ঢাকাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু হয়েছে, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এগুলো সব মেডিকেল চালু হয়েছে। কিন্তু এখনও বাংলাদেশের এই 20 কোটি মানুষ এবং এত বড় দেশের তুলনায় এই অপারেশনের স্থান এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরিমাণ এখনও অপ্রতুল। এবং কোন কোন চিকিৎসকরা এই ধরনের চিকিৎসা আসলে করেন, এই বিষয়টা নিয়ে জানবো স্যার, কিন্তু একটা ছোট বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেলে ছোট একটা বিরতি নিয়ে সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম দুর্ঘটনায় মুখে আঘাত পেলে কি করবেন এবং মুখের ক্যান্সার নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ আব্দুর রব, অবসরপ্রাপ্ত ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, মেমোরি ডেন্টাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার। স্যার, বিরতিতে যাবার আগে আমরা দুর্ঘটনা যাদের হয়েছে তাদের মুখের কোন কোন জায়গায় ফ্র্যাকচার হয় সেটা সম্পর্কে জানলাম, কিন্তু স্যার যখন দুর্ঘটনা ঘটছে তার ঠিক আসলে কতদিনের মধ্যে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন, বা যাদের অনেক শরীরে অনেক জায়গায় ফ্র্যাকচার হয়েছে বা হাড় ভেঙে গেছে তাদের আসলে চিকিৎসাটা কতদিন পর হয়? ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলে যে কোনো দুর্ঘটনার কারণেই যদি আঘাতপ্রাপ্ত হয় যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা নেওয়া উচিত। আমাদের দেশে যে সমস্যাটা হয় যে কোনো দুর্ঘটনাপ্রাপ্ত ব্যক্তিকে যখন হসপিটাল নিয়ে আসা হয়, বিশেষ করে যখন যারা মানে আহত আনকনশিয়াস থাকে, যারা অজ্ঞান অবস্থায় তাদের নিয়ে আসা হয়, তারা বলতে পারে কোথায় কোথায় তাদের দুর্ঘটনা আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে আমার যেটা পরামর্শ থাকবে, প্রথমত পেশেন্টকে ভাইটাল সাইন, পেশেন্টের জীবন রক্ষাকারী যে সমস্ত ব্যবস্থা সেগুলো আগে নিতে হবে। পেশেন্টের জ্ঞান কেন আছে, তাদের ভাইটাল সাইন সব ঠিক হয়ে যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব তাকে চিকিৎসা দেওয়া উচিত। আমাদের দেশে যেটা অনেক সময় বিভিন্ন হসপিটালে রোগী দীর্ঘদিন, যেমন একটা উদাহরণ বলি, পায়ের ফ্র্যাকচার, পায়ের আঘাত নিয়ে বসে আছে, মুখের আঘাতপ্রাপ্ত হয়েছে, তখন রোগী হয়তো বুঝতেই পারে না, সব ব্যস্ত থাকে পায়ের আঘাতপ্রাপ্ত চিকিৎসা করার জন্য, বুকে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসা করার জন্য। কিন্তু আমার পরামর্শ থাকবে সাইমালটেনিয়াসলি চিকিৎসা করা উচিত। অন্য ডাক্তার যদি দেখতে পারে যে মুখে আঘাতপ্রাপ্ত হয়েছে, সিটি স্ক্যান বা অন্য কোনো এক্সরের মাধ্যমে জানতে পারে, তাহলে ওই চিকিৎসা বিশেষজ্ঞের উচিত বা সার্জারি বিশেষজ্ঞের উচিত অথবা অর্থোপেডিক্স বিশেষজ্ঞের উচিত এই রোগীকে ওরাল এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিশেষজ্ঞের কাছে রেফার করা, যাতে একই সাথে দুই ধরনের চিকিৎসা পেতে পারে। তার মানে যখন মুখের কোথাও ভেঙে যাবে, কোনো হাড় যদি আঘাতপ্রাপ্ত হয়, তখন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সেন্টার বা কোনো ডাক্তারের বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দেওয়াটা খুব বেশি জরুরি, বা এই ধরনের চিকিৎসকের কাছে যাবেন। তো এনাদের আসলে দেখলে বা তাদের কোন জিনিসটা দেখে বোঝা যাবে যে এই চিকিৎসকটা ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন? ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে যারা পোস্ট গ্রাজুয়েশন করা আছে, স্পেশালি যারা FCPS করা আছে, অথবা যারা MS করা আছে, অথবা এই ব্যাপারে স্পেসিফিক ডিপ্লোমা করা আছে, অথবা কোনো পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং যাদের আছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বেশি উপায়, সেই ধরনের চিকিৎসকরাই এই ধরনের চিকিৎসা করতে পারে। তবে ইনিশিয়ালি যদি ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিশেষজ্ঞ নাও পাওয়া যায়, তাহলে আমি মনে করবো তারা নিকটস্থ কোনো ডেন্টাল সার্জনের কাছে যদি যায়, সেই ডেন্টাল সার্জনই তাকে সঠিক জায়গায় রেফার করতে পারবে। অ্যাটলিস্ট BDS ডক্টরের কাছে গেলেও অন্ততপক্ষে তারা প্রাথমিক চিকিৎসাটা পাবে, সেখান থেকে তারা সঠিক হসপিটাল অথবা সঠিক ডাক্তার কাছে যেতে পারবে। স্যার, এবার একটু মুখের ক্যান্সার নিয়ে কথা বলি। যে আমরা জানি আমাদের শরীরের নানা অংশে কিন্তু ক্যান্সার কিন্তু হতে পারে, অনেকের হচ্ছেও, কিন্তু সেই তুলনা থেকে বাংলাদেশে মুখের ক্যান্সারের অনেক বেশি আহত হচ্ছে সবাই, এই ক্যান্সার হওয়ার পরিমাণটা অনেক বেশি। এর পিছনে আসলে কারণ কি? এটা একটা অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলে মুখের ক্যান্সারটা আমাদের থার্ড ওয়ার্ল্ড, স্পেশালি উপমহাদেশে অনেক বেশি হচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে যে সাধারণত আমাদের দেশের হ্যাবিট, যেটা আমাদের খাওয়া, বিভিন্ন ধরনের সোশ্যাল হ্যাবিট, যেটা অনেক আমরা স্পেশালি আমরা যেটা পান, তারপরে সুপারি,
জর্দা, সাদা পাতা এগুলোর পরিমাণ বেশি, স্পেশালি আমাদের রুরাল এরিয়াতে, গ্রামীণ অঞ্চলে এই ধরনের খাবার পরিমাণ অনেক বেশি। এবং এগুলোই যদিও ক্যান্সারের সঠিক কারণ না জানা গেলেও এগুলো বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে এগুলো খাওয়ার কারণেই আমাদের মুখের ভিতরে ক্যান্সার রেটটা বেশি ইন কম্পারিজন, মানে অন্যান্য দেশের তুলনায়। আমি যদি উদাহরণ হিসেবে বলি যে ইংল্যান্ড এবং আমেরিকাতে একটা বিষয় দেখা গেছে, অন্যান্য সমস্ত ক্যান্সারের মধ্যে 1 থেকে 2% ক্যান্সার, মাত্র 1 থেকে 2 ভাগ ক্যান্সার হয় মুখের ক্যান্সার। আর সেই উল্টা পাশ হলো বাংলাদেশে এবং ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, পাকিস্তান, আমাদের এই কয়েকটা দেশে প্রায় 20 থেকে 25 ভাগ ক্যান্সার মুখের ক্যান্সারই হবে সমস্ত ক্যান্সারের মধ্যে। সুতরাং অনেক পার্থক্য। আচ্ছা, এই অন্যান্য ক্যান্সারগুলো সবসময় আমরা দেখি যে শরীরে অনেক জায়গাতে ছড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকে। মুখের ক্যান্সারও কি সেরকম হয় যে যদি মুখে অনেক দিন ধরে থাকে তো সেই ক্ষেত্রে যে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে? হ্যাঁ, অবশ্যই ছড়িয়ে পড়তে পারে। দীর্ঘদিন যদি কোনো মুখের ক্যান্সারের চিকিৎসা না হয় তাহলে সেটা প্রথমত আশেপাশে যে টিস্যুগুলো সেখানে ছড়িয়ে যায়, তারপরে গলাতে ছড়িয়ে পড়তে পারে, তারপরে যদি চিকিৎসা না করায় অনেক দিন থাকে, তারপরে ফুসফুসে এবং শরীরের অনেক জায়গায় চলে যেতে পারে, লিভার অনেক জায়গায় যেতে পারে। আচ্ছা স্যার, আমরা একটা ছবি দেখি, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে কি এই ধরনের ঘা বা মুখে ক্ষত থাকলে এটা কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি? হ্যাঁ, এটা যেহেতু এটা একটা ক্যান্সারেরই পেশেন্টেরই, বাট এটা তো অনেক পরে আমাদের কাছে আসছে, ছবিটা তুলেছি। অনেক সময় দেখা যায় ছোট একটি ঘা, রোগী হয়তো বুঝতেই পারছে না তার ঘাটা কেন হচ্ছে আর কি, বাট তার এখানে ক্যান্সারের আর্লি স্টেজ আছে। রোগী যদি সঠিক সময় চিকিৎসা করতে পারে তাকে এটা সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। সুতরাং এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো সামান্য প্রদাহকেও অবহেলা করা যাবে না। আচ্ছা, এই ছবিটা আপনি বলছেন যে অনেক দিন পরে, কিন্তু তাহলে শুরুর দিকের পজিশনটা কেমন থাকে? ছোটই কি ঘা, নাকি ঘায়ের সাথে আনুষঙ্গিক আরো কিছু থাকে? হ্যাঁ, মানুষের মুখে অনেক ধরনের ঘা হতে পারে, সব ঘাই যে ক্যান্সার তা না। একটা বিরাট ঘাই শুধু এমনি অনেক সাধারণ দাঁতে কামড় লাগলেও ঘা হয়ে যেতে পারে, অথবা সামান্য পেশেন্টের আর্টিফিশিয়াল ডেঞ্চার পরে সেখানে ঘা হতে পারে, কোনো কারণ ছাড়াই একটা ঘা আছে অ্যাপথাস আলসার বলি আমরা, ওইটা হতে পারে। ইনফেক্টিভ ঘা হতে পারে, যেমন টিউবারকুলোসিসের কারণে হতে পারে, সিফিলিসের কারণে হতে পারে। বাট সবচেয়ে যেটা হবে যে ঘা যদি 7 থেকে 14 দিন এর মধ্যে যদি না শুকিয়ে যায়, ঘাটা মুখের মধ্যে থাকে, আর পেশেন্ট যদি আনইজি ফিল করে, কেমন লাগতেছে, পেশেন্টের যদি কোনো কষ্ট ফিল হয়, বা কোনো কারণে যদি সে মুখে আয়না অবস্থা দেখতে পারে, কোনো কারণে যদি অন্য কেউ দেখে, যেভাবে হোক না কেন মুখের ঘা যদি পরিলক্ষিত হয়, পেশেন্টের বুঝুক আর না বুঝুক, অবশ্যই যদি ওরাল এবং ম্যাক্সিলোফেশিয়াল সাথে বিশেষজ্ঞ নাও পাওয়া যায়, অবশ্যই একজন ডেন্টাল সার্জনের কাছে অবশ্যই যেতে হবে, তাতে করে সে সঠিক চিকিৎসা পাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, মুখে যে কোনো ঘা বা ঠোঁটের আশেপাশে যদি কোনো ধরনের কোনো ঘায়ের লক্ষণ দেখা যায়, সাধারণত সবাই ডার্মাটোলজিস্টের কাছেই যায় যে এটা তো স্কিনের একটা সমস্যা, সেটা মনে করে। কিন্তু এক্ষেত্রে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল বা ডেন্টাল চিকিৎসকদের কি ভূমিকা আছে? হ্যাঁ, শুধু ডার্মাটোলজির কাছে যায় না, এই মুখের ঘা নিয়ে আমি দেখেছি চিকিৎসা বিশেষজ্ঞের কাছেও আছে, সার্জারি বিশেষজ্ঞ আছে, ইএনটি সার্জনদের কাছেও যাচ্ছে, সবার কাছে যাচ্ছে। বিশেষ করে আমাদের দেশে আসলে যেখানে জেনারেল এডুকেশনেরই অভাব আছে, হেলথ এডুকেশনের তো অনেকই অভাব। হেলথ এডুকেশন যাকে বলি, স্বাস্থ্য বিষয়ক যে শিক্ষাটা আমাদের সাধারণ জনগণের কাছে অনেক দূর করে পৌঁছাতে হবে, যাতে করে তারা সঠিক ডাক্তার কাছে যেতে পারে। আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেন্টাল সার্জনরা আছেন এবং উপজেলা লেভেলে আছেন। আমি আশা করব রোগীরা যদি এরকম পদে হয়, ওই ডেন্টাল সার্জনের কাছে গেলেই চিকিৎসা তারা পেয়ে যাবে আর কি। আচ্ছা, তার সেক্ষেত্রে তো একজন ডেন্টাল চিকিৎসকের কাছে তো যাওয়াটাই দরকার। যখন দেখবে ছোটোখাটো বা অন্য কোনো ঘা আছে তখনই যাবে, নাকি এই ঘাটা তারা অবজার্ভ করতে পারে যে আসলে ঘায়ের ধরনটা কেমন হচ্ছে, ঘায়ের জন্য ব্যথা হচ্ছে কিনা বা ব্যথা হচ্ছে না, কোন জিনিসটা আসলে দেখবে? অবশ্যই আমি ডেন্টাল সার্জনের কাছে গেলেই তাদেরকে রেফার করার কোনোই দরকার নাই, কারণ একটা অনেক ঘা হতে পারে, 7 দিন তো ওয়েট করতে পারি, ইভেন কি 14 দিন পর্যন্ত আমরা ওয়েট করতে পারি। এক্সট্রিম কোনো ক্ষেত্রে কোনো সিমটম না থাকে, কোনো ব্যথা না থাকে, বা প্রদাহটা যদি কোনোভাবে ভালো না হয়, বা কালার যদি চেঞ্জ হয়ে যায়, যেটা অবশ্য আমাদের ডেন্টাল সার্জনরা বুঝতে পারবে, তাদের কাছে যদি লাল হয়ে যাচ্ছে বা কিনার দিক দিয়ে কোনো একটু নেক্রোটিক যেটা বলি ঘা হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, এ ধরনের কোনো সমস্যা না দেখা দেয়, তাহলে আমরা অনেক সময় 3 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে পারি। তারপরেও যদি না শুকিয়ে যায়, তখন একটা বায়োপসি নিতে হবে, যেটা বলি আমরা এখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করতে হবে। পরীক্ষাটা অনেক সময় ডেন্টাল সার্জনরা নিজেরাও করতে পারে, এক্সপার্টনেস থাকলে পারে। যদি সম্ভব না হয়, কোনো ব্যবস্থা না থাকে, অবশ্যই ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে পাঠাতে হবে। প্রাথমিক
এটা চিকিৎসা করার জন্য। আচ্ছা, বায়োপসির কথা বললেন, যেটা তো এক ধরনের পরীক্ষা পদ্ধতি, কিন্তু এটা তো অনেকে অপারেশনের মতনই মনে করে, যখন থেকে তো কিছুটা মাংস কেটে নিবে তার মানে তো এটা এক ধরনের অপারেশনই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি এই ক্ষেত্রে কোনো ঝুঁকি আছে কিনা? না, বায়োপসি নিতে আসলে খুব একটা ঝুঁকি নাই। আমাদের দেশে উচিত আমাদের রোগীদেরকে প্রপার কাউন্সিলিং করতে হবে। রোগীদেরকে আমাকে বোঝাতে হবে যে আসলে আপনার ঘাটা হয়তো কিছু না, খারাপ কিছু না, বাট আমরা ছোট্ট একটু মাংস নিয়ে পরীক্ষা করবো, এটা সামান্য একটু পরীক্ষা, একটু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে সামান্য একটু অবশ করে নিব, রোগী বুঝালেই রোগী বুঝতে পারবে। আমাদের দেশে রোগীর চেয়ারে বসিয়ে বায়োপসি নিব এই ধরনের করার রোগীরা ভয় পেয়ে যায়। রোগীদের প্রপার কাউন্সিলিং করলেই রোগীরা বুঝে। আমাদের রোগীদের যেটুকু থাকুন না কেন আমাদের বোঝাতে বলেই আমরা মনে হয় এটা সফল কাম হবো আমরা। আচ্ছা, অনেক সময় দেখা যায় মুখের মধ্যে কোনো ঘা নেই, যেসব রোগীরা আমাদের কাছে এসে বলেন যে মুখের মধ্যে কোনো ঘা দেখা যাচ্ছে না, একটু লাল লাল কোনো আভা আছে এরকম কিছু, কিন্তু মুখের ভিতর প্রচণ্ড জ্বলে, কিছু খেতে পারে না, মুখে কিছু দিলেই জ্বলতে থাকে, কিন্তু কোনো ঘা পাওয়া যায় না। সেক্ষেত্রেও কি এই ধরনের লক্ষণ কি ক্যান্সারের লক্ষণ হিসেবে দেখা দেয়? না, এটা ক্যান্সারের লক্ষণ না। মুখের ভিতরে ক্যান্সার ছাড়া অনেক ধরনের প্রদাহ হতে পারে, যেগুলো আমরা অনেক কিছু কিছু ক্ষেত্রে আছে, আমরা যে টার্মটা আছে যে প্রি ক্যান্সার, মানে ক্যান্সারের পূর্ব স্টেজ যাকে বলে, এই ধরনের ঘা অনেকের হতে পারে, এটার কারণে জ্বলতে পারে, যেমন নাম বলে লাইকেন প্ল্যানাস, লিউকোপ্লেকিয়া, এগুলো হতে পারে। যদিও মেডিকেল টার্ম এগুলো সাধারণ জনগণ নাও বুঝতে পারে, বাট এটা বুঝতে পারবে যে মুখের জ্বলতেছে বা ঘা হতে পারে। তবু অবশ্যই অ্যাটলিস্ট ম্যাক্সিলোফেশিয়াল বিশেষজ্ঞ না পেলে ডেন্টাল সার্জনের কাছে গেলেই তারা এটা বুঝিয়ে দিতে পারবে যে ঘাটা ক্যান্সারের পূর্ব লক্ষণ অথবা অন্য কোনো কারণে ঘা হতে পারে। অনেক সময় অনেক সিস্টেমিক ডিজিজের কারণেও মুখে ঘা হতে পারে, যেগুলো টিউবারকুলোসিসের কারণে মুখে ঘা হয়, সিফিলিসের কারণে ঘা হতে পারে, আর অনেক ইভেন পেশেন্টের যদি অ্যানিমিয়াতে রক্তশূন্য থাকে তাও মুখে ঘা হতে পারে। বিশেষ করে স্যার নারীদের ক্ষেত্রে তো মুখে জ্বালা পোড়া এরকম অনেক ক্ষেত্রে কিন্তু রোগীরা আসে কমপ্লেন নিয়ে, নারীদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি থাকে কেন? অ্যানিমিয়াটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, অ্যানিমিয়ার কারণে মুখের ঘা যেটা। আর এছাড়া অনেক সময় যেটা হয় যে যারা বেশি পান খায় তাদের মুখটা বার্নিং সেশন হতে পারে, যারা অতিরিক্ত সিগারেট খায় বা ধূমপান করে তাদের মুখে ঘা হতে পারে। সেক্ষেত্রেও আমার মনে হয় আরও সচেতন থাকতে হবে আর কি মুখের ঘার ব্যাপারে। স্যার, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে তার জিহ্বাতে কিছু অংশ দেখা যাচ্ছে একটু ক্ষত হয়ে আছে, এটা কি ক্যান্সারের কোনো লক্ষণ? এটা পেশেন্টটা, এটা অ্যাকচুয়ালি ক্যান্সারের ছবি। তো এই জিহ্বাতে যদি প্রাইমারি স্টেজে ঘা হতো তাহলে এতখানি না হলেও একটু হালকা ঘা দেখা যায়, পেশেন্ট অনেক সময় ওভারলুক করে। আমার একটা এখনও মনে আছে, একটা পেশেন্ট আসছিল আমার কাছে, ছোট্ট একটু ঘাটা এতই ছোট 2 মিলিমিটারের মতো হবে, 2 মিলিমিটার, অনেক 2-3 মিলিমিটারও হবে কিনা সন্দেহ আছে মুখের ঘা। তো আমি পেশেন্টের তেমন কোনো কমপ্লেন, একটু জলে, আমি পেশেন্ট যেহেতু শিক্ষিত পেশেন্ট ছিল আমি তাকে বলছি বায়োপসিটা করে দেবো। আমি বায়োপসি করে পরে পেশেন্টের ক্যান্সার পাওয়া যায় এবং সঠিক সময় চিকিৎসা নেওয়াতে পেশেন্টের অলরেডি 12 বছর হয়ে গেছে, পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তারপরে আমরা এটা বুঝতে পারি যে মুখের ক্যান্সারটা, যে বলে ক্যান্সার হলে চিকিৎসা নেয়, অবশ্যই চিকিৎসা আছে। বাংলাদেশে এখন অনেক ভালো মানের ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আছে, তারা অনেক ধরনের ভালো অপারেশন করেন এবং পরিমাণে অনেক ডক্টর আছে ঢাকা শহরে এবং অন্য জায়গায় আছে। শুধুমাত্র আমরা চাচ্ছি রোগীদের কাছে যদি লক্ষণ দেখা দেয় সঠিক সময়, যেমন প্রাথমিক অবস্থার জন্য আমরা চিকিৎসা করতে পারি, তাহলে পেশেন্টের ভালোর সম্ভাবনাটা অনেক বেশি, অনেক বেড়ে যায়। ক্যান্সারের অপারেশন মানেই তো যেই অংশটাতে তার ক্যান্সার হচ্ছে সেই অংশটা কেটে ফেলতে হয়। যদি মুখে বা জিহ্বার কোনো একটা অংশ যদি কেটে ফেলা হয়, সেক্ষেত্রে তো খাওয়া দাওয়া বা তার মুখে স্বাদ গ্রহণ করার যে ধরনটা, সেখানেও তো কিছুটা ব্যাহত হবে, তাই না? হ্যাঁ, কিছুটা তো এফেক্ট হবেই, বাট এখন যেহেতু অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি বের হয়ে গিয়েছে, আমাদের স্পেশালি বাংলাদেশের ম্যাক্সিলোফেশিয়াল সার্জনদের মধ্য থেকেই অনেকে রিকনস্ট্রাকটিভ সার্জারির উপরে এক্সপার্ট হয়েছেন। সুতরাং আমরা জিহ্বার অংশ ফেলে দিলেও, চোয়ালের অংশ ফেলে দিলেও, গালের অংশ ফেলে দিলেও আমরা শরীরের অন্যান্য জায়গা থেকে মানে কোনো মাংস বা অন্য রিপ্লেসমেন্ট যেটা বলে আমরাকে ভাস্কুলার গ্রাফট করে দেয়, মাইক্রোভাস্কুলার গ্রাফট করে অনেকেই করেন। সুতরাং চিকিৎসা করে আমরা অনেকটা রিকভার করতে পারি। হয়তো পেশেন্টের পূর্বাবস্থার মতো ফেরত না হলেও প্রায় অনেক 70-80% আমরা রিকনস্ট্রাকশনের মাধ্যমে ফেরত আনতে পারি রোগীর চেহারাটা আগের অবস্থানটাতে। এই ছবিটা যদি স্যার একটু দেখি, তালুতে কিছু একটা, তালুতে একটা মুখে প্রদাহ ছিল। এই পেশেন্টটার একটা এটা সেলিব্রি গ্ল্যান্ড বলি, লালা গ্রন্থির ক্যান্সার ছিল মুখের ভিতরে। আমরা এটা অপারেশন করি। পেশেন্ট প্রথমে কিন্তু গিয়ে বুঝতেই পারে না যে পেশেন্টের মুখে কি হয়েছিল। তার অনেকগুলি ফুলে যাওয়ার পরে সে আমাদের কাছে আসে, আমরা প্রথম বায়োপসি করি। এটা বায়োপসির ছবি, বায়োপসির পরের ছবি।
তারপরে যখন মুখে ধরা পড়ে পেশেন্টকে আমরা চোয়ালের একটা অংশ ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পেশেন্টকে আমরা আসলে রিকনস্ট্রাকশন করে দিয়েছি। হ্যাঁ, পেশেন্টের দাঁতও লাগিয়ে দিয়েছি আমরা, পেশেন্ট এখন ভালো আছে, ছবিটা দেখাতে পারি নাই ছিল, বাট কিন্তু পেশেন্ট এখন ভালো আছে। সম্ভব যে নতুন করে যদি কোনো একটা পাশ বা কোনো একটা চোয়ালের অংশ যদি কেটে ফেলা হয় সেটা তো নতুন করে তৈরি করে দেওয়া সম্ভব। হ্যাঁ, পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ আছে। আচ্ছা, কিভাবে তৈরি করা যাচ্ছে বা কি কি পদ্ধতি আপনারা এটার জন্য মানেন সেটা সম্পর্কে জানবো একটা ছোট বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেলে ছোট্ট একটা বিরতি নিয়ে সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম দুর্ঘটনায় মুখে আঘাত পেলে কী ধরনের চিকিৎসা নেবেন এবং একই সাথে মুখের ক্যান্সার নিয়ে, এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে ছিলেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ আব্দুর রব, অবসরপ্রাপ্ত ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, মেমোরি ডেন্টাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার। স্যার, আমরা দেখলাম যে অনেকের যে মুখে ক্যান্সার হলে কী কী ধরনের চিকিৎসা নিতে পারে, কিন্তু আমরা জানি যে যখন যে জায়গায় ক্যান্সার হচ্ছে ওটা অনেকটা অংশ ফেলে দিতে হয় বা কেটে বাদ দিয়ে দিতে হয়। মুখের তো এই ধরনের যদি চিকিৎসা করা হয় তাহলে তো আলাদা করে সেখানে তৈরি করে দেওয়ার বা ওই অংশটা নতুন করে আবার প্রতিস্থাপন করার তো কিছু পদ্ধতি আছে, ওই বিষয়গুলো যদি একটু বলতেন। হ্যাঁ, আমরা যখন চিকিৎসা করি প্রথমত আমি বলি মুখের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি নির্ভর করে সম্পূর্ণ রোগীর কন্ডিশনের উপর, রোগী কোন অবস্থায় আমাদের কাছে আসলো। সেক্ষেত্রে 3টা পদ্ধতি নর্মালি সারা পৃথিবীতেই ব্যবহার করা হয়। প্রথমত অপারেশনের মাধ্যমে ফেলে দিতে পারি, অথবা সাথে রেডিওথেরাপি এবং কেমোথেরাপিও লাগতে পারে। এটাকে অপারেশনের পরেও লাগতে পারে, অনেক সময় আগেও লাগতে পারে। সুতরাং এটা নির্ধারণ করা হয় রোগীর চিকিৎসা করার প্রথমেই আমরা একটা বোর্ড করে আমরা চিকিৎসা পদ্ধতি অবলম্বন করি। এটা বিভিন্ন উন্নত দেশের মতো আমাদের দেশেও সব সেন্টারে না হলে অনেক সেন্টারে এই পদ্ধতি অবলম্বন করা হয়। যদি আমরা অপারেশন করে ফেলে দিতে হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় অন্যান্য সার্জনদের ইনভলভ করতে পারি, প্লাস্টিক সার্জনদেরকে আমরা এইভাবে সামিল করতে পারি, আমাদেরকে হেল্প করে, মুখে অন্যান্য পায়ের অন্যান্য জায়গা থেকে মাংসপেশি এনে আমাদের লাগানোর পর হেল্প করে। এবং সাথে সাথে পেশেন্টকে আমরা বোঝানোর চেষ্টা করি, রিহ্যাবিলিটেট করার চেষ্টা করি কীভাবে আপনাকে জীবন ধারণ করতে হবে ভবিষ্যতে। আচ্ছা, এই ধরনের চিকিৎসা নেওয়ার পরে একজন রোগী কত বছর সুস্থ থাকতে পারেন? আসলে এটা সঠিকভাবে বলা, বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের রিসার্চ পেপারে এক এক ধরনের আসছে, তবে পাবলিকলি এটা আসলে এইভাবে বলা যাচ্ছে না। কারণ মানুষের চিকিৎসা যদি আর্লি স্টেজ, যেটা সঠিকভাবে বলবো, যদি প্রাথমিক অবস্থায় আসতে পারে চিকিৎসা রেজাল্ট খুব ভালো, এমনও দেখা যাচ্ছে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, এমনও দেখা যায় সারা জীবন আর পেশেন্টের আর ক্যান্সার আসে না। তো একটা জিনিস অবশ্যই রোগীদের খেয়াল রাখতে হবে যে নিয়মিত 6 মাস পর পর রোগীকে ডাক্তার কাছে অবশ্যই ফলো আপে রাখতে হবে। কিন্তু অনেক দেরি করলে সেক্ষেত্রে রোগীর চিকিৎসা পদ্ধতি হয়তো দীর্ঘদিন ভালো নাও থাকতে পারে। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? দর্শক, আছি আলহামদুলিল্লাহ। দর্শক, আপনার সমস্যার কথা বলুন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসককে। আমি মোহাম্মদ আব্দুল বাসের, গাজীপুর মহানগর থেকে বলছি। জি বাসের সাহেব বলুন। বয়স 30 বছর। তো আমার এক বছর যাবত এই সমস্যাটা, কানের নিচে যে জয়েন্ট আছে, টিএম জয়েন্ট বলে, জি, ওই জয়েন্ট একটু সমস্যা। আচ্ছা। তো এর জন্য নাক কান গলা বিশেষজ্ঞ দেখাইছি, 6 মাস ওষুধ খাইছি। আচ্ছা। তো কোনো কাজ হয় নাই। তারপর কুর্মিটোলা হসপিটালে আপনার অর্থোপেডিক সার্জারি দেখাইছিলাম। জি। তো ওইখানে 2 মাস ওষুধ খাওয়ার পরে কিছুটা কমছে, কিন্তু তারপরে এখন আবার বেড়ে গেছে। কোনো কিছু মুখে নিলে চিরিক মেরে উঠে। আচ্ছা। ভালোভাবে খাইতে পারি না, মুখে খাবার নিলে চিরিক মারে। তো 2 মিনিট পরে আবার একাই ঠিক হয়ে যায়। ব্যথা উঠে আবার একাই চলে যাচ্ছে। স্যার, কোনো প্রশ্ন করবেন দর্শকরা? হ্যাঁ, আপনি কি কানের নিচে কখনো কোনো আঘাত পেয়েছিলেন? না, জি না। আচ্ছা, আপনার এই বিষয়টা আপনি আমার যেটা মনে হচ্ছে আপনার সর্বপ্রথম আপনার একজন ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে। কেন যেতে হবে? আপনার মুখের যে দাঁতগুলো আছে, অনেক সময় দাঁতগুলো যদি অসমান থাকে, যদি দাঁতগুলো ঠিক মতো না মিলে, তাহলে অনেক সময় এই ধরনের জয়েন্টের সমস্যা হতে পারে। একদিকে মিলছে ঠিক মতো, মিলছে না, এটা হতে পারে। অথবা আপনার কোনো হ্যাবিটের কারণে, মুখের খাবার হ্যাবিটের কারণে এই ধরনের সমস্যা হতে পারে। এবং সুতরাং এই ধরনের যদি সমস্যা থাকে, অথবা আপনি অনেকের, যেমন অনেকে কামড় দিয়ে খায়, পেন্সিল দিয়ে দাঁত দিয়ে চাপায়, এই ধরনের কিছু হতে পারে।
তবে আমার যেটা মনে হচ্ছে আপনার তো কয়েকদিন হয়ে গেছে, তা আপনি একজন ডক্টরের কাছে পরামর্শ নিতে পারেন। ইতিমধ্যে কিন্তু উনি এনটি ডাক্তার এবং অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়ে ফেলেছেন। আপনি ডেন্টাল সার্জনের কাছে প্রথম যাবেন, তারপরে যদি সমস্যা না হয় তাহলে সরাসরি আপনি ওরাল এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিশেষজ্ঞ যেতে পারেন। কারণ আমাদের কাছে আরও কিছু চিকিৎসা পদ্ধতি আছে, মুখের এক্সারসাইজ আছে যেটা আপনাকে ডক্টরের কাছে গেলে আপনি দেখিয়ে দিবে। এছাড়াও আর কিছু আমরা একটা প্লেট পরিয়ে দিই, সেটাও আপনার অবশ্যই উপকার পাবেন। আমার কেন মনে হচ্ছে যে স্থির বিশ্বাস, আপনি যদি কোনো ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির কাছে যান, কোনো ওরাল এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিশেষজ্ঞের কাছে যান, তাহলে আপনার এই চিকিৎসা সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। রোগীর বয়স কিন্তু একদম কম, মাত্র 30 বছর বলেছেন, এবং এই বয়সে উনি খেতে গেলে খাওয়ার পরেই ওনার ব্যথাটা হচ্ছে। যদি ইনস্ট্যান্ট যদি ব্যথা কমাতে চান তাহলে কি কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, তবে আমি যেটা বলবো যে ইনস্ট্যান্ট অনেক সময় কোনো শক্ত খাবার খাওয়ার কারণে ব্যথা হতে পারে, ওই জয়েন্টে ব্যথা হতে পারে। সুতরাং সেই মুহূর্তে তাকে সাবধানে খেতে হবে এবং অনেক বড় করে হা করা যাবে না, কম করে হা করে খেতে হবে। এবং তারপরে এটা ওই আস্তে আস্তে করে একটা ব্যায়াম করতে হবে। মুখের চোয়ালে ছোট এখানে হাতে প্রেশার দিয়ে আপনি আস্তে আস্তে ব্যায়াম করতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে করে সাপোর্ট দিয়ে ব্যায়াম করতে পারবেন। শুধু এইভাবে আস্তে আস্তে ব্যায়াম করলে এবং আস্তে আস্তে খেলে ব্যথাটা কমে যেতে পারে। তারপরেও একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার, একজন ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল চিকিৎসক সঠিক চিকিৎসা শরণাপন্ন হলে উনি সঠিক চিকিৎসাটা পাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা কথা বলছিলাম যে মুখের ক্যান্সার নিয়ে, আর প্রথমে শুরু করেছিলাম হচ্ছে দুর্ঘটনায় ঘটলে মুখে যেভাবে হাড়গুলো ভেঙে যায়, সেসব ক্ষেত্রে আসলে স্যার ওই পরিমাণ তো ট্রমা সেন্টার আমাদের নেই যেখানে গেলে হয়তো বা ইনস্ট্যান্ট যে তারা চিকিৎসাটা নিতে পারার কথা ছিল সেটা নিতে পারছে না। সেই ক্ষেত্রে আসলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? অন্যান্য উন্নত দেশে দেখা যাচ্ছে যে বিভিন্ন হাইওয়েতে যেখানে অ্যাক্সিডেন্ট বেশি হওয়ার সম্ভাবনা থাকে সেখানে ট্রমা সেন্টার থাকে। আমি আপিল করব আমাদের সরকার যেহেতু চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে অনেক প্রভূত উন্নতি সাধন করছে, আমার মনে হয় যে বিভিন্ন হাইওয়েতে যদি কিছু ট্রমা সেন্টার করা হয় এবং সেখানে যদি ওরাল এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিশেষজ্ঞ থাকে তাহলে, এবং সাথে সাথে অন্যান্য ট্রমা স্পেশালিস্ট থাকে, তাহলে রোগীরা খুব দ্রুততম সময় চিকিৎসা প্রাপ্তি হবে এবং আমার মনে হয় আমার কিছুটা হলে কিছুটা সমাধান হবে এবং ওয়েল ইকুইপ থাকবে সেই সেন্টারগুলো। আর এছাড়াও বিভিন্ন উপজেলা হসপিটালে রেফারেল সিস্টেম যদি ভালো থাকে, যেখানে যে কোনো ডাক্তারই দেখুন না কেন, এমবিবিএস ডাক্তার হোক, বিডিএস ডাক্তার হোক, সেটা সরাসরি ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি রেফার করে, তাহলে সঠিক সময় চিকিৎসা পাবে এবং পেশেন্ট অনেক না। একটা জিনিস বলি, সঠিক চিকিৎসা না পেলে যদি কোনো চোয়াল যদি বিকৃত হয়ে যায় তাহলে পেশেন্ট কিন্তু সামাজিকভাবে সোশ্যালি কিন্তু এমব্রেস কন্ডিশনে থাকবে, তারা খুবই মানসিক দিক দিয়ে সাইকোলজিক্যালি তারা এমব্রেস কন্ডিশন হয়ে যায়। সেক্ষেত্রে চিকিৎসাটা নেওয়া খুব বেশি প্রয়োজন হবে। এক্ষেত্রে স্যার সময় কতদিন লাগতে পারে, যে কতদিন সময়ের মধ্যে তারা সুস্থ হতে পারে? না, অনেক চিকিৎসা যদি অপারেশন মাধ্যমে হয়, পেশেন্ট অনেক সময় দেখি 7 দিনের মধ্যে রোগী কর্মক্ষম হয়ে যায় এবং 1 মাসের মধ্যে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, তুই সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারে মুখের মণ্ডলীয় হাড় ভাঙার ক্ষেত্রে। স্যার, মুখের ক্যান্সার হিসেবে আমরা সবসময় দেখি যে পান বা তামাককে সবসময় খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, যে এটা একটা মূল কারণ। তারপর তো আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেখানে তামাক বা পানের এটা একটা বড় প্রবণতা এখনো পর্যন্ত রয়েছে। সে কারণে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাচ্ছে? অবশ্যই। যদিও উত্তরটা নেবার একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম সুমন, আমি সাভার থেকে বলছি। জি সুমন, বলেন আপনার প্রশ্নটি। আচ্ছা, আমার হলো 39 এইজ। আমার মুখে মানে প্রায় প্রতি মাসেই এই 2 ঠোঁটের মাঝখানে এবং জিহ্বায় ঘা হয়। আচ্ছা, এখন এটা মানে অনেক বছর ধরে হচ্ছে। স্যার, কোনো প্রশ্ন করবেন? আপনার ঘাটা কি আবার একাই ভালো হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন পরে আবার চলে যায়। আমি শুধু রিবোফ্লোভিন খাই, সিবিট খাই, এই ওষুধটাই আর কি খাইলে পরে আবার 7 থেকে 10 দিনের মধ্যে বা কখনো 15 দিনের মধ্যে ভালো হয়ে যায়। আপনার অসংখ্য ধন্যবাদ, দর্শক সাথে থাকুন। আপনার ঘাট ধরন থেকে যেটা মনে হচ্ছে, এটা আমরা যদি ডাক্তারি ভাষায় বলি অ্যাপথাস আলসার, যে ঘাটা সাধারণত অটোমেটিকই হয় বা অটোমেটিক ভালো হয়ে যায় 7 দিন পরে বা অনেকের ক্ষেত্রে বা 10 দিন পরে ভালো হয়ে যায়। সেক্ষেত্রে যেটা এটার আসলে সঠিক কোনো কারণ নাই, তবে যেটা বই পুস্তকে যেটা আসছে যে অনেক সময় ঘুম যদি কম হয় বা কোনো দিন মানুষ টেনশনে থাকে, যদি বেশি টেনশনমূলক কাজ করে তাহলে ঘাড় সংখ্যা বেশি থাকে এবং অনেক সময় পেটের ট্রাবলের কারণে ঘাটা বেশি হতে পারে। সেক্ষেত্রে পেশেন্টকে একটু অ্যাংজাইটি মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আর
এই ঘা হলে টেনশন করা যাবে না, ঘাটা ভালো হয়ে যাবে একাকেই। আর রিবোফ্লেভিন খেলেও এটা ভালো হয়ে যাবে, না খেলেও সাধারণত ভালো হয়ে যায়। রিবোফ্লেভিন খেলে যে ভালো হবে তা না, এটা আসলে এই রিবোফ্লেভিন কারণে যে হয় তা না। আসলে এমনি ভিটামিন মাঝে মাঝে খায় সেটা আলাদা কথা। আপনি ফলমূল একটু বেশি করে খান, তাইলে আপনার শাকসবজি খান, ভিটামিন এটা দূর হয়ে যাবে। আর চিন্তামুক্ত থাকার চেষ্টা করেন, ঘুম ঠিকমতো খান। এই ঘাটা আর মুখে যদি কোনো মানে কামড় লাগে অথবা কোনো আপনার কিছু ফিলিং থাকে, ডেন্টাল সার্জনের কাছে পরামর্শ নিতে পারেন। মুখের ট্রমার কারণে আবার ঘা হতে পারে, এই ধরনের ঘা হতে পারে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ মুহূর্তে যদি স্যার যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম যে তামাক বা হচ্ছে যে পান সুপারির মাধ্যমে তো ক্যান্সার হতেই পারে, তারপরেও কিন্তু এটা প্রচলিত আছে, সেক্ষেত্রে আসলে প্রিভেনশন কি নিবে, কি করলে আসলে সুস্থ থাকতে পারবে, মুখের ঘা বা ক্যান্সারের মতন ভয়াবহ জিনিস থেকে নিরাপদ থাকবে? এখানে দুই ধরনের, এটা আমাদের ডক্টরদের বিশেষ করে ম্যাক্সিলোফেশিয়াল সার্জনদেরও দায়িত্ব আছে এবং ডেন্টাল সার্জনের দায়িত্ব আছে এবং আমাদের সকল চিকিৎসা সমাজেরও দায়িত্ব আছে। আমাদের রোগীদেরকেও বলবো, রোগীদের সমস্ত জনগণকে বলবো, আপনারা পান তামাক খাওয়াটা কমিয়ে দেন, একদম বন্ধ করাটাই উচিত। এবং সিগারেটটাও কমিয়ে দেন বা বন্ধ করলে অনেক ভালো হয়। এবং আমি চিকিৎসা সমাজ যারা আছে তাদেরকেও বলবো যে তারা বিভিন্ন লেভেলে, উপজেলা লেভেলে বিভিন্ন যখন আপনাদের রোগী আসে আপনাদের কাছে, রোগীদেরকে আপনারা কাউন্সিলিং করবেন যেন এই জিনিসটা কমিয়ে দেয়। এবং তারপরও মাঝে মাঝে আমাদের ডাক্তারদের উচিত আমরা স্ক্রিনিং করা। আমাদের যেমন আমাদের সংগঠন আছে বামস, আমাদের ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের সংগঠন আছে, ওরাল ক্যান্সার সোসাইটি আছে, এবং বিভিন্ন সংগঠনের ব্যানারে আমরা অবশ্যই মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং, আমাদেরকে স্ক্রিনিং প্রোগ্রাম করি এবং আরও প্রোগ্রামটা বেশি করে বাড়ানো উচিত। এবং ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ারও দায়িত্ব যে ক্যান্সার কেন হয় এগুলো তো তুলে ধরে, তাতে করে আমাদের বাংলাদেশের মতো দেশে, আমাদের গরিব দেশে চিকিৎসা করা আমাদের পক্ষে অনেকটা কঠিন ব্যাপার। আমাদের প্রতিরোধের দিকে আমাদেরকে বেশি নজর দিতে হবে। অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ আব্দুর রব স্যার, আপনি অনেক ব্যস্ত এবং ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, আমাদের দর্শকদের এত সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ এবং নেক্সাস টেলিভিশনের সমস্ত দর্শককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে ঈদ শেষ করে সবাই আনন্দ নিয়ে আবার যখন কর্মস্থলে ফিরছেন, তখন কিন্তু দুর্ঘটনার মতন ঘটনা যেন আপনার জীবনে না আসে, এজন্য একটু সচেতন থাকবেন। আর যদি দুর্ঘটনা ঘটেই যায় তাহলে নিকটবর্তী যে কোনো হাসপাতালে যাবেন এবং কোন রোগের জন্য কোন চিকিৎসক এটা একটু জেনে বুঝে যাবেন, তাহলে সুন্দরভাবে চিকিৎসা নিলে সুস্থ থাকবেন, নিজে সুস্থ থাকবেন, নিজের পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন। সবাই সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়, শুভরাত্রি সবাইকে।